শুভ দুপুর, শুভেচ্ছা প্রিয় দর্শক, আপনাদের সকলকে সাদরে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আয়ের পর্দায় দেখছেন নিয়মিত আয়োজন তারকা কথন। আপনাদের সাথে আছি আমি মনামি এবং আমি আশা রাখছি আপনারা যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে থাকবার চেষ্টা করছেন। প্রিয় দর্শক, খুব একটা সুবর্ণ সময় কিন্তু আমরা পার করছি। গতকালকে শেষ হলো ভাষার মাস, আমাদের অহংকারের মাস, এবং আজ পহেলা মার্চ, উত্তাল মার্চের শুরু। এবং আজকের এই দিনে তারকা কথন শুরুর পূর্বেই কিন্তু সম্মান এবং শ্রদ্ধা জানাই সকল সংগ্রামীদের, যাদের কারণে কিন্তু আজ আমরা এখানে বসে স্বাধীন বাংলাদেশে বসে কথা বলতে পারছি, বাংলায় কথা বলতে পারছি। সেই সকল মুক্তিযুদ্ধ এবং যারা মুক্তিযুদ্ধটাকে আসলে ফুয়েল দিয়েছেন, যারা মুক্তিযুদ্ধকে প্রেরণা দিয়েছেন, সকলকে কিন্তু ভালোবাসা এবং যাকে সর্বশেষে শ্রদ্ধা জানাতে হয় তিনি আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। প্রিয় দর্শক, আজকের এই তারকা কথনের আয়োজনটা চলচ্চিত্র এবং শর্ট ফিল্মের মানুষজনদেরকে দিয়ে আমরা শুরু করছি। কিন্তু চলচ্চিত্র কিন্তু বাংলাদেশের সংস্কৃতির খুব মূলে আছে এবং সংস্কৃতির সাথে কিন্তু মুক্তিযুদ্ধের এক যোগসূত্র কিন্তু আমরা সবসময় দেখতে পাই। আজকের সেই আলোচনা এবং আড্ডার সেই বিষয়ে ঘিরেই হবে, এবং তার আগে কিন্তু স্বাগত জানাতে আজকে যারা আছেন আমাদের সাথে, আমার হাতের ডান দিক থেকে আজকে আছেন জাহিদুর রহিম অঞ্জন, চলচ্চিত্র পরিচালক এবং প্রেসিডেন্ট বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরাম। আমন্ত্রণ। প্রিয় দর্শক, আমাদের সাথে আজকে আছেন সৈয়দ ইমরান হোসেন কিরমানি, উৎসব পরিচালক, ১৬তম স্বল্প দৈর্ঘ্য ও মুক্ত চলচ্চিত্র উৎসব ২০২২। আমন্ত্রণ। প্রিয় দর্শক, এবং আমাদের সাথে আজকে আছেন খুব পরিচিত এবং খুব সুন্দর একটি মুখ, আছেন মুক্তিযোদ্ধা কন্যা দিলরুবা দোয়েল। কেমন আছেন? এই তো ভালো, আপনি কেমন আছেন? আমি অনেক ভালো আছি এবং আপনাকে দেখতে খুব সুন্দর লাগছে। আমরা আজ ওই বলছিলাম না যে মুক্তিযুদ্ধের যে রং বা লালের যে চেতনা, সেটা নিয়ে কিন্তু আজ আমরা বসেছি এবং স্বাধীনতার চেতনা আমাদের আড্ডায় থাকবে। এবং তার আগে কিন্তু ১৬তম আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য ও মুক্ত চলচ্চিত্র উৎসব ঢাকা ২০২২ একটা দারুণ উৎসবের মুখে আমরা দাঁড়িয়ে আছি এবং শুরু হয়ে গিয়েছে, এবং সেটা আগামী ৪ মার্চ পর্যন্ত চলবে। সেটা নিয়ে আমরা প্রথমে শুনতে চাই। এই উৎসবটা এবারে ১৬তম উৎসব আমাদের হচ্ছে, এবং আমরা আসলে বাইনাল ফেস্টিভ্যাল ২ বছর পর পর সাধারণত করি। তো এই ফেস্টিভ্যালটা দুটো ইউনিক ব্যাপার আছে। একটা হচ্ছে যে শর্ট ফিল্ম ফোরাম এটা অর্গানাইজ করে, যারা কিনা আসলে প্ল্যাটফর্ম ফর ইয়াং ফিল্ম মেকার্স। তো এইটা একটা রেয়ার ফেস্টিভ্যাল যেখানে ফিল্ম মেকাররা ফেস্টিভ্যালটা অর্গানাইজ করে। এবং এইটা আসলে পেছনের উদ্দেশ্য ছিল, যখন প্রথম আমরা ৮৮ সালে এই ফেস্টিভ্যালটা করি, তখন ছবি দেখা কিন্তু এরকম ছিল না যে আপনি যে কোনো সোশ্যাল মিডিয়ায় ছবি দেখবেন, ওয়াজ ভেরি ডিফিকাল্ট। ফলে এবং শর্ট ফিল্ম আমরা তখন যেটা করতাম আর কি 16 মিলিমিটারে শর্ট লেংথের সিনেমা। তো ওই সিনেমাগুলো যে করবে সেইটার জন্য আমাদের দরকার ছিল যে বাইরের সিনেমার এক্সপোজার, যাতে কিনা সারা দুনিয়ায় কি ধরনের সিনেমা হচ্ছে সেটা আমরা দেখতে পারি, এবং অ্যাট দ্য সেম টাইম যে একটা ইন্টারাকশন উইথ আদার ফিল্ম মেকার্স, যে ওরা কিভাবে কাজ করে। তো সেই স্পিরিট থেকেই প্রথম আসলে ফেস্টিভ্যালটা শুরু। আর এখন তো 18 বছর হয়ে গেছে। 18 বছর হয়ে গেছে। এবং এবারের চলচ্চিত্র উৎসব নিয়ে আসলে জানতে ইচ্ছে করছে আপনার কাছে, যেহেতু আমরা একটা সুবর্ণ জয়ন্তী, যেভাবে বলছিলাম যে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং মুজিব জন্মের 100 বর্ষ আমরা পালন করেছি, এবং এই সময়টাতে নিশ্চয়ই স্বাধীনতা ভিত্তিক বা মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র আমরা দেখতে পাচ্ছি। সেখানে সেই জায়গাটা কতটুকু পূরণ করছে এই উৎসব? হ্যাঁ, আমরা দর্শকদেরকে জানিয়ে রাখি যে এবারের উৎসবটা আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার 50 বছর পূর্তি উপলক্ষে আমরা বঙ্গবন্ধু এবং মুক্তিযোদ্ধাদেরকে উৎসর্গ করেছি। ফলে আমাদের পুরো প্রোগ্রামটা, ফেস্টিভ্যালটাই আমাদের এই মুক্তিযুদ্ধ এবং এই ঘিরেই চলছে। আজকে একটা প্রোগ্রাম আছে যেটা হচ্ছে যারা মুক্তিযোদ্ধা এবং চলচ্চিত্র সঙ্গে সম্পর্কিত, কেউ হয়তো চলচ্চিত্র পরিচালক, কেউ হয়তো সিনেমাটোগ্রাফার, কেউ হয়তো এডিটার, কিন্তু ওনারা একই সঙ্গে মুক্তিযোদ্ধা, তাদেরকে আমরা আজকে সম্মাননা দিচ্ছি। ফলে এটা আমাদের তাদের প্রতি একটা ট্রিবিউট আর কি। যে চমৎকার। আসলে এই যে মুক্তিযুদ্ধ বা সেই স্বাধীনতা যুদ্ধের সাথে আমাদের চলচ্চিত্রের মাধ্যমে আমরা যখন সেই শিক্ষার জায়গাটা দেখি বা অনুভবের জায়গাটা বা ধারণের জায়গাটা দেখি, সেটা কিন্তু আমাদেরকে খুব ভাবায়। আমরা একটু পর্দায় চোখ রাখতে চাই। 16তম আন্তর্জাতিক স্বল্প দৈর্ঘ্য ও মুক্ত চলচ্চিত্র উৎসব ঢাকা 2022-এর লোগো জানতে চাই। রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেব, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ।
আমরা যতদূর জানি খুব চমৎকারভাবে কিন্তু চলছে এবং আজকেও নানান আয়োজন এবং আরো আয়োজন নিয়ে কিন্তু এটা সাজানো হয়েছে। আমরা খুবই আনন্দিত এবং আরো শুনতে চাই এই ব্যাপারে, কিন্তু তার আগে আমাদের মাঝে দোয়েল আছেন। দোয়েলের কাছে শুনতে ইচ্ছে করছে, 50 বছর পেরিয়ে গেছে, আপনার পিতা ছিলেন একজন সম্মানিত মুক্তিযোদ্ধা এবং সেখান থেকে তার অবদানের স্বরূপ কিন্তু তাদের মতো এরকম অসংখ্য মানুষের অবদানের স্বরূপ কিন্তু আমরা আজ স্বাধীন বাংলাদেশে। এবং অভিনেত্রীর জায়গা থেকে আপনার অনুভূতি পরে জানতে চাইবো, প্রথমে কন্যার জায়গা থেকে জানতে চাই কেমন লাগে আসলে 50 বছর পরে স্বাধীন বাংলাদেশে এসে? মানে খুবই ভালো লাগে এবং সাথে একটা অবশ্যই মানে শুধু আমার পিতা মুক্তিযোদ্ধা ছিলেন তা না, আমার মায়ের বংশ যে আমার 3 মামা ছিলেন, 3 মামাও মুক্তিযোদ্ধা এবং আমার আরো 2 চাচাও। তো কিন্তু ভালো লাগার পাশাপাশি যেটা লাগে যে হয়তোবা আমাদের তো ভালো লাগেই, কারণ আমরা তো ওই জায়গাটা ফিল করি, কিন্তু যারা এই কঠিন সময়টা পার করে আজকে আমাদেরকে এত চমৎকার, এত সুন্দর, এরকম একটা স্বাধীন বাংলা উপহার দিয়েছে, সো তাদেরও তো অনেকে চলে যাচ্ছে, যেমন আমার বাবাও জাস্ট কিছুদিন আগে চলে গেছে। তো ওই জায়গা থেকে একটু আফসোস তো লাগে যে সে এখন যদি দেখতে পারতো আরো কত, মানে মুক্তিযুদ্ধের 50 বছর ঘিরে কত আয়োজন, বা এই মুক্তিযুদ্ধ স্বাধীনতার 50 বছর পূর্তিতে আমার একটা ছবিও রিলিজ হয়েছে, লাল মোরগের ঝুঁটি। আমরা সেটা নিয়ে শুনতে চাই। লাল মোরগের ঝুঁটি, এখানে কাজ করার এক্সপিরিয়েন্স কিরকম ছিল প্রথম, দ্বিতীয়ত ভাবনার জায়গাটা বা অনুভূতির জায়গাটা সেটা কেমন ছিল? এক্সপিরিয়েন্স তো মুক্তিযুদ্ধের ছবি তো একটা তো ইচ্ছা ছিলই, যে আসলে আমার তো আসলে কাজের স্টার্টিং নাসিরুদ্দিন ইউসুফ বাচ্চু ভাইয়ের আলফা দিয়ে। তো আমি যখন তার আগে ওনার কাজ দেখি গেরিলা, তো আমি যখন আলফা করতে যাই তখন আমার মনে হতো আমি কি যদি যুদ্ধের ছবি হতো, কারণ যুদ্ধের গল্প আসলে এত শুনছি এবং আমার পরিবার আসলে এত ভুক্তভোগী যে আমার মা ঠিকঠাক মতো পড়াশোনা করতে পারেনি, আমার নানু দীর্ঘ সময়, কারণ যুদ্ধের সময় ছেলেরা বাসায় নাই, বাইরে বাইরে, নানা ভাই পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে, তারপর যুদ্ধ পরবর্তী সময়ও তো আসলে অনেক হ্যাসেলের মধ্যে দিয়ে তাদেরকে যেতে হয়েছে, যে ঠিকঠাক মতো আমরা পড়াশোনাই করতে পারিনি হয়তো, বা অভাব অনটন সবকিছুকে ঘিরে। তো ওই জায়গাটার একটা ফিল ছিল যে না, গল্পটাই শুধু শুনে এসেছি কিন্তু দেখতে তো পারিনি। হ্যাঁ, আর যখন কাজটাতে যাই, কাজটাতে যাওয়ার সময় তো ছোটবেলার কথাগুলো খুবই খুবই চিন্তা হতো, কারণ আমি তো আসলে মফস্বলে বেড়ে ওঠা মেয়ে এবং আমার একদমই বেড়ে ওঠা রংপুর শহরের গুপ্তপাড়া নামক একটা পাড়ায়। পাড়াটাও আবার পাড়াটাও গুপ্তপাড়া। পাড়াটাও অনেক, মানে আমাদের বেশিরভাগই দেখা গেছে যে আশেপাশে আগেকার পাড়াগুলো তো ছোট ছোট ছিল, ওই বাসার মামা এই কাজটা করছে, অমুক জায়গার উনি এটা করছে, সো গল্পগুলো তো অনেক শুনতাম। রাইট। কিন্তু যখন ছবিটাতে কাজ করতে গেলাম বা হলো, তখন তো আসলে মানে অদ্ভুত ভালো একটা মানে অনুভূতি তো ছিল এবং সবসময় মনে হয়েছে যে আগে তো শুধু গল্প শুনেছি, সিনেমার তো অনেক লিমিটেশন আসলে থাকে, অত বড় পরিসরে তো সবকিছু দেখানোও যায় না, মানে মুক্তিযুদ্ধের মতো একটা প্লট। তারপরে যতটুকু করে আমাদের যে শটগুলো নেওয়া হয়েছে বা ছবিতে যেরকম করে উপস্থাপন করা হয়েছে, তখন না ওই সময়টায় মনে হতো কি, বন্দিশালায় যখন থাকতাম মনে হতো বুঝি ওরকমই বুঝি এনারা আমাদের মা খালারা এরকমই ছিল। তো আপনার ফ্যামিলি যেহেতু একটা যুদ্ধকে ধারণ করেছেন, তারা যখন ফিল্মটা দেখেছেন, চলচ্চিত্র দেখেছেন, তখন তাদের কি অনুভূতি ছিল? যেই জিনিসগুলো অনেক আত্মার সাথে সম্পৃক্ত থাকে না, ওখানে আসলে অনুভূতি ব্যক্ত করা আমার মনে হয় খুব কঠিন। ওখানে আসলে নীরবতাই একটা অনেক বড় মানে অনুভূতির আত্মপ্রকাশ। চমৎকার। এবং সেই জায়গা থেকে এখন অভিনেত্রীর জায়গা থেকে যখন কাজগুলো করছেন, বাংলাদেশের চলচ্চিত্রর যে অবস্থা এখন বর্তমানে এবং স্বাধীনতা নিয়ে এবং মুক্তিযুদ্ধ নিয়ে কিন্তু নানান চলচ্চিত্র হচ্ছে, সেটা নিয়ে আপনার ভাবনাটা কিরকম? এটা তো খুবই ভালো, কারণ আসলে চলচ্চিত্র তো একটা মানে পরবর্তী জেনারেশনকে আমাদের সংস্কৃতিকে তুলে ধরার মাধ্যম। আসলে আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাই, দেখেন আমাদের এখানে কিন্তু আমরা যদি পুরোনো দিনের, আমি একদমই অঞ্জনদা আছেন, ভাই আছেন, এর সামনে আমার কথা বলাটা মানে খুবই, আমার জন্য খুবই নার্ভাসের বিষয়। কিন্তু আমার কাছে মনে হয় আমরা যখন বাইরের ছবি দেখি বা আমাদের পরবর্তী প্রজন্মরা যখন, আমার সন্তান যখন আজকে একটা 100-150 বছর 200 বছর আগের ছবি দেখে সেই দেশের ইতিহাস সংস্কৃতি, তাদের আর্কিটেকচার ইয়েগুলো কিরকম ছিল সবকিছু সম্পর্কে জানতে পারছে। তো আমার দেশও যখন মানে আমার দেশে যে ঘটে যাওয়া, যেই কারণে আজকে আমাদের বাংলাদেশ, এই ঘটনা নিয়ে যত বেশি কাজ হবে তত বেশি তো আমার পরবর্তী প্রজন্ম আসলে আমার দেশ সম্পর্কে জানতে পারবে। এটা তো খুবই মানে এটা করতেই হবে, এটা ছাড়া আসলে হবে না। চমৎকার। অঞ্জনদার কাছে এখানে আসলে প্রশ্নটা আসে যে আমরা কিন্তু চলচ্চিত্র দেখি এবং পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে অনেকেই কাজ করেছেন মুক্তিযুদ্ধ নিয়ে, শর্ট ফিল্মের এই জগৎটা এটা এখনো বাংলাদেশে কম্পারেটিভলি নতুন এবং বাইরের অনেক চলচ্চিত্র আমরা শর্ট ফিল্মের জায়গাগুলো সেগুলো কিন্তু অনেক এনরিচড। বাংলাদেশ এখন সেই জায়গায় কোন অবস্থানে আছে এবং কোন দিকে যাচ্ছে সেই ধারাটা বলে মনে করেন? এটা আপনি খুবই ভালো একটা প্রশ্ন করছেন। এর জন্য যে দেখেন, কমার্শিয়াল সিনেমায় আমরা যখন মুক্তিযুদ্ধ দেখছি, এটা কিন্তু ফিউ আইকনস, যে আচ্ছা যুদ্ধটা এরকম হয়, মেয়েরা এরকম ভেরি স্টেরিওটাইপ অ্যান্ড টিপিক্যাল।
কিন্তু যখন শর্ট ফিল্ম ফোরামের ছেলেরা বা নতুন ছেলেরা যখন জিনিসটা তৈরি করতে গেছে, তখন কিন্তু ওরা অনেক বেশি কি বলবো যে রিয়েলিটি ওরিয়েন্টেড ছিল, যে আসলে ঘটনাটা কিরকম, রিসার্চের জায়গাটা ছিল। হ্যাঁ রিসার্চের জায়গাটা ছিল। এবং ওরা যে গল্প বাছাই করছে, যেভাবে জিনিসটা শুটিং করছে, ইট ওয়াজ ভেরি ডিফারেন্ট দেন কমার্শিয়াল সিনেমা ইটসেলফ। ফলে একটা 90-80 দশক থেকে প্রথম শুরু হলো যখন শর্ট ফিল্ম করা, এবং তখন কিন্তু এরশাদের রেজিমটা তখন ক্ষমতায়। ফলে প্রথম যে স্বাধীনতার যুদ্ধের যে ছবিগুলো তৈরি হয়, ওইগুলো কিন্তু সবই শর্ট ফিল্ম ফোরামেই তৈরি হয়েছে। এই আগামী বলেন বা পরবর্তী পর্যায়ে ওরা যখন সিনেমা তৈরি করছে, মাটির ময়না বলেন, মুক্তির গান বলেন, এভরিথিং। ইভেন আমিও একটা ফিচার ফিল্ম তৈরি করছি মুক্তিযুদ্ধের উপরে। ফলে সব মিলিয়ে কি যে মুক্তিযুদ্ধটা একটা ডিফারেন্ট পার্সপেক্টিভে অন্তত এই ইয়াং ফিল্ম মেকাররা দেখতে পারছে। আমার এইটা সবচেয়ে বড় মনে হয়। চমৎকার। আমরা একটু কিরওয়ানি ভাইয়ের কাছে আসতে চাই। এবং আপনার পিতা ছিলেন একজন চমৎকার ব্যক্তিত্ব, এবং তিনি এফডিসির একটা বড় এমডি ছিলেন, এবং সেই জায়গা থেকে চলচ্চিত্র, এই যে শর্ট ফিল্মের জায়গা এবং পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের জায়গায় দুই মানুষকে কিন্তু আজ আমরা পেয়েছি। এবং আপনি এখন এই শর্ট ফিল্মের জগতে আছেন, কিন্তু সেই জায়গাটা থেকে নিশ্চয়ই কাছ থেকে দেখেছেন এবং জহির রায়হান কাজ করেছেন, এবং সেই জায়গাটা পূর্ণদৈর্ঘ্যের যে জহির রায়হান কালার ল্যাবের কাজ করেছেন, এবং সেই জায়গার যে চলচ্চিত্রের মুক্তিযুদ্ধের চলচ্চিত্র, সেই অবস্থাটা কিরকম এবং এখন কোন দিকে যাচ্ছে? মুক্তিযুদ্ধের চলচ্চিত্র যেটা অঞ্জন ভাই বললেন, যে ধরেন শর্ট ফিল্ম ফোরামের যখন 88 সালে তৈরি হয় শুরু করে, তখন কিন্তু কিছু ধরেন মোর্শেদ ভাই, তানভীর ভাই, তারেক মাসুদ ভাই, মঞ্জার হাসান ভাই এবং আমাদের বাচ্চু ভাইয়েরও তখন ইনভলভ ছিলেন। ফলে তখন থেকে কিন্তু একটা অন্য ধরনের পার্সপেক্টিভে ছবিগুলি হয়ে যায়, মানে দৃষ্টিভঙ্গির দেখার ক্ষেত্রে একটু অন্য ধরনের তৈরি হয়েছে। আর যেটা বলছিলেন যে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র, যেটা আমরা শর্ট ফিল্ম আর পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের ভিতরে আসলে আমার কাছে মনে হয় যে শুধু দৈর্ঘ্যেরই পার্থক্য, এক্সপ্রেশনসটা যে যেমন করে করবে, প্রকাশ করাটা প্রত্যেকেই তার নিশ্চয়ই প্রতিটা পরিচালকই তার শ্রেষ্ঠ আউটপুট, যেটা শ্রেষ্ঠ মেধাটাই তার ছবিতে দিয়েছে। এবং এইবারের উৎসবে আসলে কি কি কাজ আমরা অলরেডি দেখেছি এবং কি কি কাজ সামনে দেখতে যাচ্ছি, সেগুলো যদি বলতেন। এইবারে উৎসবে বেশ কিছু বাংলাদেশ ছবি এসছে, প্রায় বাংলাদেশি প্রায় 227টা ছবি এন্ট্রি পড়েছিল। তার ভিতর থেকে আমরা শুধু 70টা ছবি দেখাচ্ছি। তো এইটা কিন্তু একটা বড় ব্যাপার, কারণ ধরেন গত কদিন আগে করোনা ছিল, কিন্তু এর ভিতরেও কিন্তু মানুষ ছবি বানিয়েছে। ছবি বানানোর ক্ষেত্রে একটা অন্যরকম ট্রেন্ড চালু হয়েছে, আমি বলবো যে ভাষা। কারণ আমরা মনে করতাম কি যে ছবি তুলতে গেলে বাইরে শুটিং করতে যেতে হবে, ঘরের বাইরে যেতে হবে, কিন্তু না, মানে ঘরের ভিতরে থেকে বন্দি জীবন থেকে ছবি বানানোটা কিন্তু একটা অন্যরকম পার্সপেক্টিভ তৈরি করেছে। এবং সৃষ্টিশীলতার জায়গায় নিশ্চয়ই মানে ভিন্ন জায়গাটা আমরা দেখতে পাচ্ছি। কিন্তু করোনার কথা যেহেতু বলছিলেন, এখন দর্শকের এক্সপ্রেশন কিরকম বা দর্শকের আনাগোনাটা কিরকম? দর্শক খুবই ভালো, ফেস্টিভ্যালে ভালো দর্শক আসছেন। সবাই তো একটু বন্দি জীবন ছিলেন, ফলে কি হচ্ছে যে মানুষ কিন্তু বন্দি থাকতে পছন্দ করেন না। ফলে একটু যখন সবকিছুই স্বাভাবিকের দিকে গেছে, তখন সবাই একটু মুক্ত মনে বের হয়েছেন। আর একটা মনে হচ্ছে যে আমাদের ফেস্টিভ্যালের যেটা থিম, সেটা হচ্ছে মুক্ত চলচ্চিত্র, মুক্ত প্রকাশ। তো দর্শকের দিক দিয়েও কিন্তু তার প্রকাশটাও মুক্ত, আর যে চলচ্চিত্র নির্মাতা তারও প্রকাশটাও মুক্ত। একদম। আমরা উৎসবের ভেন্যুগুলো নিশ্চয়ই কয়েকটা ভেন্যু আছে, কি কি ভেন্যুতে আমরা উৎসব? আমরা মেইন ভেন্যুটা হলো বাংলাদেশ শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তন এবং সঙ্গীত ও নৃত্য কলা মিলনায়তন। এছাড়া আমাদের জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তন এবং বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মিলনায়তন। বাহ, চমৎকার। ওই যে যেটা বলছিলেন আসলে যে সবাই কিন্তু সেই বিনোদনের খোরাকটা মেটাতে কিন্তু ফিরে ফিরে যায় বা ছুটে ছুটে যায় উৎসবের জায়গা। কিন্তু অনেকে কিন্তু বাসায় বসে এখন যারা আমাদের দেখছেন, যারা হয়তো বা ভাবছেন যে উৎসবে যেতে পারছি না, তাদের জন্য কিন্তু আমরা একটা ফুটেজ কালেক্ট করেছি এবং মেঘ মল্লারের একটা ফুটেজ আমরা দেখবো, অঞ্জনদার কাজ, এবং দর্শক আমরা কাজটি দেখে তারপর আবার কথা শুনবো।
খুবই চমৎকার এবং খুবই সাবলীল একটা দৃশ্য। খিচুড়ি রান্না করার জন্য আবার হাত লাগাইতে হবে, কি চমৎকার একটা লাইন। আচ্ছা, এই চলচ্চিত্রটা নিয়ে একটু শুনতে চাই প্রথমে, কিভাবে ভাবনাটা এলো এবং সেই আইডিয়াটার স্ফুরণটা আপনার মাঝে কিভাবে জাগলো? ওয়েল, এইটা আসলে আখতারুজ্জামান ইলিয়াসের একটা ছোট গল্প। তো গল্পটা আমার খুবই প্রিয় আগে থেকেই, আর এইটা অনুদানে নির্মিত। বাংলাদেশ সরকার কিছু টাকা আমাকে দেয় এবং তারপরে বেঙ্গল বাদবাকি টাকাটা দিয়ে করা হয় আর কি। তো গল্পটার মধ্যে আমার যে জিনিসটা সবচেয়ে ভালো লাগছে, যে আমরা সবসময় ওই যে আইকনের কথা বললাম বা একটা স্টেরিওটাইপ, ওইটার বাইরে এই যে সাধারণ মানুষের যে অংশগ্রহণ, যে আসলে হয়তো মনে মনে চাইছে যুদ্ধ করবে বা দেশটাকে ভালোবাসছে, কিন্তু তার কোনো সরাসরি পার্টিসিপেশন নাই যুদ্ধে, কিন্তু অ্যাট দ্য সেম টাইম হি ইজ সাফারার। তো এইটা এরকম একটা ফ্যামিলির গল্প, যেটা কিনা আসলে বাবাটা একটা প্রফেসর, যাকে নিয়ে যাওয়া হয় এবং মেরে ফেলে ওর শালা যেহেতু যুদ্ধে যায়। ফলে এইটা একটা খুবই ছোট ফ্যামিলির গল্পের ভিতরে আমরা আসলে মুক্তিযুদ্ধটা ওইভাবে উপস্থাপন করার একদম, চেষ্টা আসলে করছি। মুক্তিযুদ্ধটা যে কতটা বিশাল এবং Right. সবাইকে যে আক্রান্ত করেছে, বিভিন্নভাবে আক্রান্ত করেছে, সেটা কিন্তু এখন আমাদের দেখা বাকি এবং চলচ্চিত্র কিন্তু সেই জায়গাটা পূরণ করছে। অর্থায়নের কথাটা বলছিলেন, সরকারি অনুদানে কাজটি করা হয়েছে। এরকম আরো শর্ট ফিল্মের প্রডিউসিং এর জায়গাটা বা অর্থায়নের জায়গাটা এখন কোন অবস্থায় আছে বলে মনে করেন, বা কতটুকু আরো উন্নয়নের জায়গা আছে? এখন তো ধরেন অনেক জিনিসই চেঞ্জ হয়ে গেছে, কিন্তু ভালো একটা জিনিস কি যে বাংলাদেশ গভর্নমেন্ট রেগুলারলি অনুদান দিচ্ছে এক ধরনের। তো এইটা নিয়ে অনেক কথা আছে, অনেক সমালোচনা আছে, কিন্তু তারপরেও এটা যদি প্রপারলি করা যায়, গভর্নমেন্ট দেখেন 20টা ছবি বা 15টা ছবি যদি শর্ট ফিল্ম এক বছরে ভালো স্ক্রিপ্ট দেখে ভালো যাচাই করে যদি নেওয়া হয়, তাহলে আমার ধারণা যে আসলে ভালো সিনেমা হওয়া সম্ভব। এবং যতগুলো এখনকার সময় আপনি ভালো সিনেমা দেখবেন, তার অনেকটাই কিন্তু আসলে গভর্নমেন্ট অনুদানের ছবি। যেমন ওদের ছবিটা চন্দ্রাবতী কথা, বিউটিফুল সিনেমা, এবং ওইটাও কিন্তু সরকারি অনুদানের একদম, সিনেমা। দোয়েলের কথা যখন আসলে আমি আসলে এটা জিজ্ঞেসই করতে চাচ্ছিলাম যে ভালো সিনেমা বা ভালো ফিল্ম, আমরা ব্যাক স্টেজে ওই আলোচনাটা শুনছিলাম যে সবসময় ভালো কাজগুলো আপনি কিন্তু করেন, বেছে বেছে কাজ করেন এবং সেই জায়গায় আপনার নো আপনি কি ডিনাই করছেন যে আপনি ভালো কাজ না করছেন মানে না? আমার এটা মানে আসলে আপনার প্রশ্নটা করেন আগে আর কি। আমি নার্ভাস হয়ে যাই। আমি ভবিষ্যৎ ভাবনাটা জানতে চাচ্ছি যে আসলে কমার্শিয়াল ফিল্মের চিন্তাটুকু কিরকম, আর এরকম আর্টিস্টিক বা আর্ট বেসড ফিল্মের জায়গাটা কিরকম, বা আর্ট বেসড আর কমার্শিয়ালের জায়গাটা খুব একটা ফারাক আছে কিনা, সেটা আপনার কাছে কেমন লাগে? আমি আসলে এগুলো আলোচনা করার জন্য আমার কাছে এখনো মনে হয় যে আমি খুবই ছোট মানুষ, কিন্তু আমি একদম আমার ব্যক্তিগত জায়গা থেকে যেটা বলতে চাই, যে আমার কাছে মনে হয় যে সিনেমা আসলে সিনেমাই। আর আমি তো আসলে খুবই হঠাৎ করে আমার কাজটা শুরু করা, কিন্তু আমরা আসলে যারা যারা কাজ হয়তো অল্প সময়ে আমার অবশ্যই আমার পরিচালকদের প্রতি আমার অনেক বেশি কৃতজ্ঞতা এবং ভালোবাসা, যে তারা আমার প্রতি এই আস্থাটা রাখতে পেরেছিল বা আমাকে কাজে ইনভলভ করা হয়। কিন্তু পাশাপাশি এটাও যে আমি এখন পর্যন্ত যতটুকুই কাজ করে গেছি কিনা, বা আমরা যাদের সাথে কাজ করছি বা আমাদের এই যে সার্কেলটা, এটা কিন্তু আমাদের খুবই একটা ফ্যামিলির মতো বিষয়ে, মানে একটা খুবই বন্ধু সুলভ আচরণ আছে, অনেক কিছু ডিসকাস করা যায়। কখনোই এখানে আমাদের ডিরেক্টরের সাথে আমার সম্পর্কটা এরকম হয় না যে সে ডিরেক্টর, আমি নায়িকা, বা তাকে আসলে নায়িকার মতো করে ট্রিট করতে হবে। মানে আমার কাছে মনে হয় যে কাজ তো আসলে সবার, দিন শেষে আসলে আমার একটা পার্টিসিপেশন থাকলেও, কিন্তু আজকে যদি একটা লাইটের মানুষের কম পার্টিসিপেশন থাকে, আসলে কাজটা হবে না। সো ওই বিশ্বাস থেকে আসলে কাজটা করা, তো ওই কারণেই আসলে এই কাজগুলো করতে পেরেছি বা আমাকে ডেকেছে, করা হয়েছে। আর সামনের পরিকল্পনা বলতে, আমাকে এইরকম পেরিফেরির মধ্যে বা এই পেরিফেরির বাইরেও যারা আমাকে এতটুকু কমফোর্ট জোন দিবে, যে না ঠিক আছে চলেন আমরা সবাই মিলে আমাদের নিজেদের কাজ চলেন সবাই একসাথে করি, আমি অবশ্যই সব ধরনের কাজই করতে চাই, বাহ, চমৎকার। কিন্তু আমাকে এই কমফোর্ট জোনটুকু দিতে হবে So you are আসলে। open to all, মানে with the restriction of a comfortable level, তাই না? হ্যাঁ, আচ্ছা, অবশ্যই। চমৎকার। এবং কিরমানি ভাইয়ের কাছে এই পর্যায়ে প্রশ্ন যে আসলে যেহেতু একটা উৎসব, সেটা একটা বিশাল একটা আয়োজন, তাই না? এবং আপনাদের উৎসবে নতুন একটা টার্ম যুক্ত হয়েছে, ট্রাভেলিং ফেস্টিভ্যাল। এই ব্যাপারটা কি, এবং এটা আমার দর্শকদের উদ্দেশ্যে বলে দেন। আচ্ছা, ট্রাভেলিং ফেস্টিভ্যালটা জেনারেলি বাংলাদেশের বেশিরভাগ উৎসবই ধরেন ঢাকায় হয়। রাইট। আমরা একটু প্রিভিলেজ গ্রুপের ভিতর পড়ে যাই। তো এবার আমরা চিন্তা করেছি, যেটা এর আগেও হয়েছে, মাঝে কিছুদিন বন্ধ ছিল, দু একটা ফেস্টিভ্যালে হয়নি, যে ফেস্টিভ্যালের ভালো ছবি যেগুলি আসে, সবকটাই ভালো ছবি, কিন্তু এখান থেকে বাছাই করা ছবিগুলি আমরা ঢাকার বাইরের বিভিন্ন বিভাগে আমরা দেখাবো।
তো এইটাতে হয় কি যে কাউকে ডিপ্রাইভ করলাম না, আচ্ছা। হ্যাঁ, কারণ রাজশাহীর দর্শক তো আছে, আছে অনেক আছে ওনাদের, হ্যাঁ, চিটাগাংয়ের দর্শক তো আছে। তো আমরা চিন্তা করেছি যে রাজশাহীতে আমরা 1 মাসের ভিতরে একটা ফেস্টিভ্যাল করব, তারপরে তো রোজা চলে আসবে, এবং চিটাগাংও একটা ফেস্টিভ্যাল করব, কথাবার্তা চলছে। আচ্ছা ফলে আমরা চাচ্ছিলাম যে এই ছবিগুলি আসলে আসলে সবাই দেখুক, বাংলাদেশের সবাই দেখুক। সো মানে এখন যে ফেস্টিভ্যাল আমরা পালন করছি সেটাই আপনি নিয়ে যাবেন দেশের বিভিন্ন প্রান্তে, তো এটা আমরা 1 মাসের মাঝে দেখতে পাচ্ছি। মাসের। এরকম আর ভবিষ্যৎ ভাবনা কি কি আছে আপনার মাঝে? ভবিষ্যৎ ভাবনা আছে, ধরেন আমি যেহেতু ফেস্টিভ্যালটা বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরাম আয়োজন করে, তো আমাদের তো এটা প্রতি বছরই হয় যে আমরা একটা ওয়ার্কশপ করি, যেটা ফিল্ম অ্যাপ্রিসিয়েশন এবং ফিল্ম মেকিং ওয়ার্কশপ। আচ্ছা আমিও ওই ফিল্ম মেকিং ওয়ার্কশপেরই একজন স্টুডেন্ট, তারপর আস্তে আস্তে ফিল্মের প্রতি ভালোবাসা, হ্যাঁ, তারপর শর্ট ফিল্ম ফোরামে থেকে যাও, প্রায় 30 বছর আমি মেম্বার শর্ট ফিল্ম ফোরামের। বাহ সো সেই কারণে আমাদের চিন্তা আছে যে আমরা এখন একটা ওয়ার্কশপ তো প্রতি বছরই করি, এবং আমাদের গত বছর ওয়ার্কশপের একটা এক্সপিরিয়েন্স, যখন খুবই করোনা সবাই একটু হয়েছিল, তখন আমরা অনলাইনে একটা ওয়ার্কশপ করেছিলাম। তো তখন দেখেছিলাম প্রায় 20-25 জন ঢাকার বাইরে থেকে পার্টিসিপেট করেছে। তো এইটা আমাদের কিন্তু ঢাকায় যদি করতাম বা ধরেন অনলাইনে যদি না হতো, তাহলে কিন্তু এই পার্টিসিপেন্টসরা আসতে পারতেন না। রাইট। ফলে আমাদের এইরকম একটা ভাবনা আছে, যাতে আমরা আরো ইয়াং ফিল্ম মেকারদেরকে বা তরুণদেরকে আমরা চলচ্চিত্রের সঙ্গে, তাদের সঙ্গে সম্পর্ক তৈরি করে দিতে পারি। বাহ, এই ভাবনা থেকে আসলে মূল জায়গায় কিন্তু আসতে হয়। বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরামের প্রেসিডেন্ট আপনি, সেই প্রাতিষ্ঠানিক জায়গা থেকে আসলে কি কি অবজেক্টিভ বা ইনিশিয়েটিভ করবেন, ছোট করে আমরা একটু শুনতে চাই। নো, সেটা তো বললাম, আমাদের একটা অডিটোরিয়াম আছে নিজস্ব, ফলে ওইখানে আমরা শো করি ইয়াং ফিল্ম মেকার্স যারা ছবি বানাচ্ছে। কারণ আমরা মনে করি, ধরেন একটা 10 মিনিট 15 মিনিটের আপনি একটা ছবি বানালেন, ধরেন ভালোই হলো ছবিটা, কিন্তু কোথায় আপনি দেখাবেন কোথায়? রাইট। কোনো টেলিভিশন চ্যানেলে আপনি দেখাতে পারবেন না। ফলে আমরা ওইটা এক্সটেন্ড করি যে ওরা যেন দেখতে পারে। আর রেগুলার ট্রেনিং প্রোগ্রাম আমাদের আছে। আর সবচেয়ে যে জিনিসটা আমরা এনজয় করি, ধরেন সন্ধ্যাবেলায় সবাই মিলে আড্ডা দেয়, তো ওটা এটা সিনেমারই কিন্তু আড্ডা। খুবই ইম্পর্টেন্ট আসলে। আমরা It is very বারবারই এই important, জায়গাটা you know? কিন্তু অ্যাড্রেস করি যে সাংস্কৃতিক আড্ডা বা সাংস্কৃতিক মিলনের একটা জায়গা, খুবই চমৎকার। আজকে আমরা যেহেতু এই চমৎকার ছোট একটা সাংস্কৃতিক পরিমণ্ডলের মানুষ আপনারা, এবং আমরা সেই জায়গায় দর্শকের জায়গা বা শ্রোতার জায়গায় কিন্তু অনেক কিছু জানতে পেরেছি, শিখতে পেরেছি, এবং আপনাদের ভাবনাটা আমাদের কিন্তু ভাবিয়েছে। আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। দোয়েলের কাছে ছোট্ট করে আপনার ভবিষ্যৎ ভাবনাটা শুনে আমরা বিদায় নেব। আমার ভবিষ্যৎ ভাবনা, যে দিন যেমন যাচ্ছে নিশ্চয়ই ভালো হাতে যাবে। কি কি কাজ আছে? হাতে কাজ আছে বলতে কিছু কাজ নিয়ে, কারণ আসলে কোভিডের সময় খুব বেশি কাজ আসলে হচ্ছেও না, হ্যাঁ, সো ওই জায়গা থেকেই কাজ হচ্ছে, কাজ নিয়ে কথা হবে, তখন আবার এখানে আসা তাহলে হবে, সেই তখন সকল কাজের জন্য অনেক অনেক শুভকামনা আপনাকে। আজকে প্রিয় দর্শক, এখানে আমাদেরকে বিদায় নিতে হচ্ছে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বিদায়।